যে দুর্নীতির ইতিমধ্যে সাধারণ মানুষকে কার্যত নাড়িয়ে দিয়েছে বলা যায়, সেই দুর্নীতির আজ কি তিনি সেই সময় একটু হলেও পেয়েছিলেন? কি বলছেন তিনি, সরাসরি তার সাথে কথা বলবো। চিত্তরঞ্জনবাবু, জজবাত 24 বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের সমস্ত দর্শকদের এবং আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি যেটা বলতে চাই, আমি যখন করেছিলাম কিছু তো আভাস ইঙ্গিত ছিলই, সেটা তো বুঝতে পারার জন্য, এবং পরবর্তীকালে দেখলাম যে প্রথম কথা শুনুন, আমাদের এই পশ্চিমবাংলায় সেভাবে ধরুন কোনো শিল্প নেই, তার বৃদ্ধি নেই, কাজেই চাকরি বলতে একমাত্র স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন, ইউনিভার্সিটিতে চাকরি খুবই কম, এই জায়গাটাই প্রাধান্য। এবং বিশেষ করে প্রাথমিক এবং স্কুল সার্ভিস কমিশনে নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা শুধু নয়, ওপরের আরও আছে, তা সত্ত্বেও বেশিরভাগই সারা পশ্চিমবঙ্গব্যাপী ছেলেমেয়েদের পার্টিসিপেশন থাকে। এই অবস্থায় সাধারণভাবে আমার যেটা মনে হয় বা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যতটা সম্ভব স্বচ্ছতার সাথে নিয়োগটা করতে হবে। যদি না করা যায় তাহলে কিন্তু তার একটা ব্যাকলাশ সমাজের উপর পড়বে। যেমন দেখুন, আমি যেভাবে বুঝেছিলাম সেটা বলছি যে ধরুন আপনি স্বচ্ছভাবে নিয়োগ করলেন, তাতে দুটো জিনিস হবে। একটা হচ্ছে খুব ভালো ছেলেমেয়েরা চাকরি পাবে, তাতে কী হবে, পড়াশোনার মান উন্নয়ন হবে, শিক্ষকতার মান উন্নয়ন হবে, এবং যে ছেলেটা চাকরি পেল না স্বাভাবিক কারণে তার দুঃখ হবে। কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সংখ্যা লাখের কাছাকাছি, লাখের কয়েক লাখ, অথচ চাকরি হক কয়েক গুণ 10,000-এর মতো, 40,000, 30,000 এই টাইপের। কাজে বহু গুণ ছেলে মেয়েকে স্বচ্ছ নিয়োগ করলেও তারা নিয়োগ প্রক্রিয়ায় আসতে পারে না, সাফল্য লাভ করে না। সেই জন্যই যেটা হয় যে ছেলেটা চাকরি পেল না তার ব্যর্থতার জন্য তার দুঃখ হবে, কিন্তু সেটা বুঝতে পারবে যে যেভাবে আমি যদি আরও পড়াশোনা করি তাহলে আমি সাফল্য নিশ্চয়ই পাবো। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট বলছি যে দুর্নীতি হলে মেধা তার সম্মানটা পায় না। এক্ষেত্রে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের যে কনফিডেন্স লেভেল সেটা অনেক কমে যায়। কিন্তু এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির দায় তো তাদের নয়। এই দুর্নীতি করলো কারা? সমাজের ওপরতলা যারা রয়েছে, যারা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে, তবে সেই প্রতিষ্ঠান চালাতে যারা কাজ করছে তাদেরকে যারা নির্দেশ দিচ্ছে তাদেরকে কোনো দায় নেই এখানে? অবশ্যই আছে। শুনুন, স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা, যতই আমরা বলি না কেন তার একটা ইনফ্লুয়েন্স থাকে। এটা হচ্ছে এক্সিকিউশনের পার্টটা শুধু স্কুল সার্ভিস কমিশনের থাকে, কিন্তু রুলস রেগুলেশনস তো করে শিক্ষা দপ্তর, তার সঙ্গে শিক্ষামন্ত্রী জড়িয়ে, তার উপরে রয়েছে ক্যাবিনেটের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী আছেন। কাজে এদের সঙ্গে পরস্পর একটা যোগাযোগ অবশ্যই আছে। এখন সমস্যাটা হচ্ছে, যেহেতু বাজারে ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটাকে আমরা এক্সপ্লয়েট করব না স্বচ্ছভাবে পরীক্ষাটা নিয়ে ছেলেমেয়েদের জাস্টিস দেবো? এই বলছেন যে ক্রাইসিসের জন্যই এমন দুর্নীতি? ক্রাইসিসের জন্যই কি হয় বলে দিচ্ছি, যেহেতু ক্রাইসিস আছে, মূল্যটা এবার কিশোর একটা বিনিময় তো করতে হবে, তার বিনিময়ের মূল্যটা বেড়ে যায়, তখনই আসে প্রলোভন। একদিকে একজন আছে অত্যন্ত ক্রাইসিসে আছে, একটা ছাত্র বেকার, ছাত্র বা ছাত্রী, তার একটা দরকার, সে যে কোনো প্রকারে তাকে পেতে হবে, জানে সে স্বচ্ছতা পাচ্ছে না, কাজে তাকে অন্য দিক তাকে নিতে হবে, সেই দিকটাই নিচ্ছে। এখন ধরুন, এখন যা শুনছি বাজারে, যা খবর, বিভিন্ন পত্রপত্রিকায় যা দেখছি, একটা স্কুল চাকরি কমিশনে বা প্রাইমারি কমিশনে চাকরি পেতে গেলে 20 লক্ষ বা তার কিছু কম বেশি পয়সা দিতে হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, প্রলোভন। মানে আপনার সহকর্মী সে জেল খাটলো এবং আপনি একসময় সে দপ্তর সামলাতেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, এবং আপনার হাত দিয়ে প্রায় 50,000 ভ্যাকেন্সি একসময় পূরণ করার একটা বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে এবং গুরুদায়িত্ব আপনি পালন করেছেন। কিন্তু আপনি তো সেই প্রলোভনের শিকার হলেন না। কিন্তু এই প্রলোভনটা দেখায় কারা এবং প্রলোভনটা আসে কীভাবে? আপনি কি কখনো সাক্ষী হয়েছেন? দেখুন, একটা জিনিস, টাকা কে না ভালোবাসে, কারো টাকা হলে সে সবাই চাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি যেহেতু শিক্ষিত একটা ব্যক্তি, কাজেই শিক্ষিত বলে আপনার চেতনা আছে, আপনার সামাজিক দায়িত্বও একটা আছে। একদিকে দায়িত্ব, একদিকে প্রলোভন। আপনার চরিত্রের মধ্যে যদি দৃঢ়তা থাকে তাহলে দেখবেন প্রলোভন কোনো কাজে আসে না। কারণ কি জানেন, সত্য বজ্রের চেয়েও কঠোর, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, এইটা আমি জানি। সেই জন্য সত্যের পথ নেওয়াটাই সবার উচিত বলে মনে করি আমি। এখন দেখা যায় কি, বেশিরভাগ সময়ে যারা নেতৃত্ব দেন কোনো একটা ইনস্টিটিউশনের, তাদের একটা মনে ভয় থাকে বা প্রলোভন থাকে, এই দুটোর সমন্বয়ে তারা বকডাউন করেন। তার ফলে সিস্টেমটা ডিটোরিয়েট করছে। কিন্তু সমাজকে যদি আটকে ধরতে হয়, কিছু কিছু লোককে তো ব্যতিক্রমী হতেই হবে। আমি ব্যতিক্রমী হতে চেয়েছিলাম, অন্যটা নয়। এখন যারা পারছেন না, এই চাপ সহ্য করতে পারছেন না বা প্রলুব্ধ হয়ে পড়ছেন, তারা ব্রেকডাউন করছেন। তার চাপটা দেয় কারা? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কারা আছে তারা? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, তাদেরকে ইঙ্গিত করছে। তো শুধু নয়, রাজনৈতিক দল থেকেও চাপ আসে, শুধু যে ক্ষমতাবান রাজনৈতিক দল তা নয়, অন্য দল থেকেও আসে। আপনার কাছে সেরকম চাপ আসে? অবশ্যই আসতে তো বটেই, থাকবেই, কারণ ক্রাইসিস আছে। আমি যে কথাটা আগে বলছিলাম, ক্রাইসিস থাকলেই এই জিনিসটা ঘটবে। কিন্তু আপনি তো ব্যতিক্রম হয়ে দেখিয়েছেন যে এটা মানে সব যে রেকমেন্ডেশন যেগুলো আসে, যে চাকরি পাইয়ে দেওয়ার জন্য চিঠি চাপাটি, সেগুলো আপনার কাছে আসতে বলছেন এবং অনেকে সেটার প্রলোভনের শিকার হয়েছে, আপনি সেটা শিকার হননি। তো চাপ তো আপনাকেও সহ্য করতে হতো। সেই সময় আপনার মানসিক পরিস্থিতি কেমন হতো? মানে আপনার কি ইস্তফা দেওয়া তারই কারণ? দেখুন, আমি আগেও বলেছি, এটা বহুবার আলোচিত হয়েছে
যে আমি তো যখন কাজটা করেছিলাম সুন্দরভাবে, এখন তাতে তো আমার মনে হয়েছিল যে ধরুন আপনি ভালো কাজ করলে স্বাভাবিকভাবে কী হয়, আপনার প্রতিষ্ঠান বা উপর থেকে আপনার একটা প্রশংসা আসে বা অ্যাকনোলেজমেন্ট আসে, সেটা হয়নি, হয়ে উল্টোটা হয়েছিল। সেটা আমাকে ফেস করতে হয়েছে এবং আমি যার জন্য রেজিগনেশন লেটার যখন দিয়েছিলাম, কেউ বলবে তুমি তো স্বেচ্ছায় দিয়েছিলে। আমি কী করে প্রমাণ করবো যে আমি স্বেচ্ছায় দিইনি? সেই জন্য আমি করেছিলাম কি, যে আমার রেজিগনেশন লেটারে কজ অফ অ্যাকশনটা দিইনি, কেন রিজাইন করেছিলাম, সেটার থেকে প্রতিভাত হয়ে গেছে। এবং সিবিআই আমাকে যখন জিজ্ঞেস করেছিলেন, সিবিআই আমাকে ডেকেছিলেন, উনি বলেছিলেন আপনি যে স্বেচ্ছায় দিয়েছেন কি তার প্রমাণটা কি? আমি বললাম দেখুন আপনার আমার রেজিগনেশন লেটারে দেখুন কোনো কজ অফ অ্যাকশন নাই। কজ অফ অ্যাকশন না দিয়ে যদি রেজিগনেশন লেটার থাকে, সেই রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করা উচিত নয়। এটাই প্রমাণ করে যে আমি স্বেচ্ছায় ছাড়িনি, আমার উপর চাপ ছিল। আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বারবার বলছেন, মানে আপনার উপরে শিক্ষামন্ত্রী এবং আপনার আমলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিল, এবং বর্তমান যে আমলে দুর্নীতি হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী। তো আপনার দিক থেকে আমার সময় পার্থ চট্টোপাধ্যায় না, ব্রাত্য বসু আপনার সময় ছিলেন, কিন্তু দুর্নীতিটা যে সময় হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে। প্রথম কথা এটা খেয়াল রাখবেন, শুধু কিন্তু প্রশাসনের দিক থেকে চাপ আসে না, চাপ সমাজের সমস্ত অংশ থেকেই আসে। বিভিন্ন জায়গা থেকে চাপ, মানে অনেক সময় ধরুন চাপ মানে কিন্তু দুরকম মানে বোঝায়। একটা হচ্ছে একজন চাইছে, অনুরোধ করছে, ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সেটাও হয়, রাজনৈতিকভাবে হয়, প্রশাসনগতভাবে, সব দিক থেকে যা বোধহয় অল অ্যারাউন্ড একটা চাপ থাকে। এর কারণটাই হচ্ছে ক্রাইসিস, বেকারত্ব বেড়ে যাচ্ছে, চাকরির স্কোপ কম, স্বাভাবিক কারণে তার মূল্যটাও বেড়ে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় যিনি বর্তমানে জেলে, তার পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করছি, তার পক্ষ থেকে কোনো রকম কি আপনার যে রেকমেন্ডেশন আপনার কাছে আসতো? না, একটা কথা, তৎকালীন তিনি মহাসচিব ছিলেন তৃণমূলে। একটা কথা আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় কিন্তু আমাকে কোনো ধরনের লিস্ট দেননি বা উনি বলেননি, উনি শুধু বলেছিলেন আপনি ছেড়ে দিন। তখন সেইটাকে আটকাবার জন্য আমি রেজিগনেশনটা, কারণ আমি তো নমিনেটেড ছিলাম, আমি তো সিলেক্টেড ছিলাম না। অ্যাকচুয়ালি এই পোস্টগুলোতে নমিনেট করা হয়, ইলেক্ট করা হয় না বা সিলেক্ট করা হয় না। সেই জন্যই আমার দায়বদ্ধতা সরকারের প্রতি ছিল। সরকার যেহেতু বলছে বা সরকারের তরফ থেকে বা পার্টির তরফ থেকে যেহেতু বলছে, সেজন্য আমি ছেড়ে দিয়েছিলাম। আপনাকে ছেড়ে দিতে বলছেন তৎকালীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো ব্রাত্য বসু, সে জায়গা থেকে কি আপনি আপনার যে অথরিটি শিক্ষামন্ত্রী তার সঙ্গে কখনো যোগাযোগ করে বিষয়টা বলার চেষ্টা করেনি, বা আপনি মুখ্যমন্ত্রী থেকে কাছেও তো বার্তা দিতে পারতেন, যেহেতু আপনি তৎকালীন তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা সেল সামলাতেন? এখন এইটা বলছি আপনাকে, এক্সপ্লিসিটলি সব বলা যাবে না, কারণ আমার হাতে তো প্রমাণ নাই। আমি যদি কিছু কথা বলি তার কোনো প্রমাণ নাই, সেগুলো ইনডাইরেক্টলি যেগুলো হয়েছে। আমি সমস্ত ধরনের চেষ্টা করেছিলাম, বোঝাতে চেয়েছিলাম যে এই কারণ, এইগুলো করা উচিত, এগুলো করা উচিত নয়। কাকে বোঝাতে চেয়েছিলেন? সমস্ত যত দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত আছে প্রশাসনে, আমি তো তখন রাজনৈতিক দলে ছিলাম, তৃণমূলেই আমি ছিলাম, কাজে যত চেনা জানা ছিল সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। সেই জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছিল, কারণ বারবার বলছি এটা নমিনেটেড পোস্ট ছিল, সিলেক্টেড বা ইলেক্টেড পোস্ট ছিল না। কাজে দায়বদ্ধতাটা আমার উপর আসে যে যারা আমাকে নিয়োগ দিয়েছেন তাদের কথাটা আমি শুনতে নৈতিকভাবে বাধ্য, আইনগতভাবে নয়। আইনগতভাবে যদি আমি জিদ করতাম যে আমি ছাড়বো না, সেখানে সরকারের তো ক্ষমতা ছিল, ইমপিচমেন্টেরও ব্যবস্থা আছে, আমি সেই অপমান সহ্য করবো কেন? কাজে সেই জন্য নিজের সম্মান রক্ষার্থে এবং সব কিছু দিক বিবেচনা করে আমি রেজিগনেশনের সিদ্ধান্ত নিই। একদিকে সম্মান, অন্যদিকে ক্ষমতা ভোগ করা, আপনি কোনোটারই মায়া রাখেননি, কোনোটাই মায়া করেননি, নাহলে আপনি থাকতেন, ঠিক কথা। কিন্তু এই এত বড় দুর্নীতি, সেটা কি মনে হয় না যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী তারা এই বিষয়টা জানতো না? স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টা জানতেন না? দেখুন, জানতেন না কথাটা থিওরিটিক্যালি বলতে গেলে বলতে হয় যে তিনি জানতেন, কিন্তু সব তো থিওরিটিক্যালি চলে না। অনেকেই জানতেন, প্রায় সবাই জানতেন। কার নিয়ন্ত্রণে? তো কোথাও তো একটা নিয়ন্ত্রণ ছিল, কার নিয়ন্ত্রণও তার এক্সপ্লিসিটলি প্রমাণ না করা পর্যন্ত তো নাম বলা যাবে না। স্বাভাবিক কারণে কেউ দায়বদ্ধ হয়েই অবস্থার পরিপ্রেক্ষিতে সমষ্টিগত, যেটাকে বলে একটা অর্গানাইজড ক্রাইম যে হয়েছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনার সহকর্মী জেলে, আপনি একসময় সে দপ্তর সামলেছেন, স্বাভাবিকভাবে আপনি প্রাক্তন। তো এই সংস্থা যে এত বড় দুর্নীতি, এত ছেলেমেয়ের চাকরি গেল, এবং সেটা ঐতিহাসিকভাবে, যে ইতিহাস যদি দেখা যায় যে শিক্ষকের চাকরি ত্রিপুরার পরে বোধহয় সংখ্যাটা বোধহয় পশ্চিমবঙ্গের, তো সেই জায়গা থেকে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, সেই দপ্তরে একসময় প্রাক্তন হিসেবে আপনি দায়িত্ব সামলেছেন, এখন আপনি প্রাক্তন। সমাজে আপনার মানে এই প্রভাবটা আপনাকে কোনো রকমভাবে মানে কুড়ে খায় না? অবশ্যই খায়। তা না হলে ভাবুন না, আমি যদি দুর্নীতি করতাম, টাকা পয়সা তো আমার হতো, আমি সেটাকে স্যাক্রিফাইস করেছিলাম কেন? কারণ এর জন্য আমার পরিবার, আমি যে আপব্রিঙ্গিং যেটাকে বলে, যে পরিবারের জন্মেছিলাম, সেখানে নৈতিকতার পার্ট বেশি ছিল, সেই জন্য নৈতিকতাটাই আমাদের জোর ছিল। তাছাড়া আর একটা জিনিস বলছিলাম, আমি গ্রাম থেকে অরিজিনেট করেছি, মেদিনীপুরের একটা প্রান্তিক গ্রাম থেকে। আমার বাবা শিক্ষক ছিলেন, তিনি সেইভাবেই আমাদের আদর্শ দিয়ে গড়েছিলেন, এবং সেখানে নৈতিকতাটাই এতটাই প্রবল ছিল যে তার কাছে এই প্রলোভনটা কিছু নয়। অর্থাৎ আমি যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যেটা, সমাজ জাগ্রত হোক, সব দিক থেকে প্রত্যেকটি মানুষের কিছু কিছু দায়িত্ব আছে। যিনি উচ্চ পদে থাকুন, নিচু পদে থাকুন, প্রত্যেকের কিন্তু কিছু কিছু দায়িত্ব আছে। এই সমাজ সংস্কারের জন্য একজন সংস্কারক আসেন, কিন্তু তার সমর্থন যদি
সমাজের নিচু থেকে উপর পর্যন্ত না আসে তাহলে কিন্তু সেই সংস্কার কখনো সম্ভব নয়। অর্থাৎ একটা বিষয় বললেন যে সমাজ সংস্কারক হিসেবে তো শিক্ষকদের একটা বিরাট ভূমিকা রয়েছে, কিন্তু সেই শিক্ষকের অভাবে স্কুলগুলোও ধুঁকছে। এখন প্রায় একদিকে স্কুলগুলো শিক্ষক নেই, অন্যদিকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। পুরনো অবস্থা শিক্ষা ব্যবস্থার, সেই জায়গা থেকে নতুন শিক্ষক নিয়োগ হবে। এই শিক্ষক নিয়োগটাও কি স্বচ্ছভাবে হবে বলে মনে হচ্ছে? দেখুন, আমি এর আগে আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। একটা সমস্যা আছে, একটা প্রবলেম আছে, এগ অ্যান্ড দ্য চিকেন প্রবলেম। সেটার মানে হলো যে মুরগি না ডিম, পৃথিবীতে প্রথম কে এসেছিল, ডিম না মুরগি? যদি আপনি বলেন ডিম, তখন বলবে ওই ডিমটা দিল কে? তখন বলবে মুরগি, তার মানে তার আগে মুরগি ছিল। তো মুরগিটা আবার জন্মালো কোত্থেকে? তাহলে তার আগে ডিম ছিল। এইভাবে এই সমস্যাটা একটা পিরিয়ডিক্যাল, এটাকে বলে এগ অ্যান্ড দ্য চিকেন প্রবলেম। এখন এই যে টোটাল সমস্যাটা সার্বিকভাবে আস্তে আস্তে অবনমনের জন্যই কিন্তু এটা দায়ী, এবং এটার থেকে বেরোতে না পারলে কোনো সারা সমাজ যদি এটা নিয়ে না ভাবে তাহলে কিন্তু এই সংস্কার সম্ভব নয়। বা কোনো রাজনৈতিক দল যদি মনে করে এই ধরনের সমাজকে এই অবনমন থেকে আমরা বাঁচাবো, যেমন ধরুন আমরা রাজনীতি করব বা শিখেছি বিভিন্ন মহাপুরুষদের যারা নিজেদের আত্মজীবনকে স্যাক্রিফাইস করেছেন, তাদের কাছ থেকে শিখেছি যে কত মেরুদণ্ড শক্ত রেখে মানুষ, আর সবাই তো চেষ্টা করে ভালো হওয়ার জন্য। আমরা যেগুলো মহাপুরুষের জীবনী থেকে শিখেছিলাম যে নৈতিকতাটাই বড়, এই নিত্য জিনিসের খুব একটা প্রলোভন না থাকাই ভালো। শিক্ষক নিয়োগ যেটা হতে চলেছে, কি মনে হয় স্বচ্ছতার সঙ্গে নিয়োগ তো মানে স্কুল সার্ভিস কমিশন করবে, কিন্তু কোথাও তো একটা আত্মবিশ্বাস তো তাদের ফিরিয়ে পেতে হবে বা ফিরিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের যারা পরীক্ষায় বসবে। কিন্তু এখনও পর্যন্ত দুর্নীতিতে ছত্রে এখন যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেটাও তো যথেষ্ট নয়। আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি হবে না সেই বিষয়ে তারা মানে কনফিডেন্স পাচ্ছে না। নিশ্চয়ই, সেটা তো বটেই। তার কারণ হচ্ছে দেখুন, আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। এসএসসি যে মেথোডোলজি, দেখুন আমি প্রথম কিন্তু চাকরিতে ওএমআর সিটের ডুপ্লিকেট কপি ছাত্রদের দিয়েছিলাম। উদ্দেশ্যটা ছিল এই, ছাত্র দেখতে পাবে রেজাল্ট বের হওয়ার আগেই, কারণ উত্তরপত্রগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিলাম, এবং রেজাল্ট বেরোনোর আগেই তারা জানে কে পাস করেছে কে ফেল করেছে। কারো যদি ওএমআর সিট ইভ্যালুয়েশনে কোনো, যেটা তো যান্ত্রিকভাবে হয়ে থাকে, যান্ত্রিক ত্রুটি থাকলে সে তাদের বলা হয়েছিল তোমরা এসে যোগাযোগ করো, কারেকশন করে নাও, তাদের রিভাইজড হয়েছে। কাজে স্বচ্ছতাটা আপনাকে ভীষণভাবে প্রতিটা স্টেপে লক্ষ্য রাখতে হবে। এই স্বচ্ছতাটা আনার ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু প্রচণ্ড মানে উৎসাহ নিয়ে, সাহস নিয়ে করা উচিত। প্রতি ক্ষেত্রে কিন্তু এটা করা যায়, এবং যেটা আমি করার চেষ্টা করেছিলাম তাই হয়তো খানিকটা সাফল্য নিয়েছিল। কারণ আপনি ওএমআর সিটের ডুপ্লিকেট দিচ্ছেন, এখন নাকি বলছে ওএমআর সিটের ডুপ্লিকেট তারা দেবে কিনা আমি জানি না। যদি দেয় তাহলে তো খানিকটা স্বচ্ছতা থাকবেই। কিন্তু সেখানে আবার একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, মার্কসের যে ডিস্ট্রিবিউশন, সেখানে আবার একাডেমিক মার্কসে কেবলমাত্র 10 নম্বর, ভাইভাতে লেকচার ডেমনস্ট্রেশনে 10 নম্বর, ভাইভাতে 10 নম্বর। এই যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস, এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ ইঙ্গিত বহন করে না। আমাদের সময়ে ডিগ্রির জন্য 35 নম্বর থাকতো, এখানে রাখা হয়েছে মাত্র 10 নম্বর। একটা ছেলে, ভালো ছেলে যার কনসিস্টেন্ট একাডেমিক রেকর্ড, পরীক্ষার পারফরমেন্স, ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে, আমরা যেটা শুনেছিলাম যে বলা হচ্ছে যে লেখা পরীক্ষার উপরে জোর দেওয়া, অর্থাৎ তার যে একাডেমিক স্কোর সেটাতে না জোর দিয়ে লেখা পরীক্ষা তাতে জোর দেওয়ার বিষয়টা বলা হচ্ছে। লেখা পরীক্ষার জোর দেওয়াটা হয়, তাহলে একাডেমিক মার্কসের কথা সর্ব জায়গায় থাকে কেন? তার কারণ হচ্ছে একটা ইন্টারভিউয়ে কেউ সাডেনলি অ্যাক্সিডেন্টালি ফেল করলেও করতে পারে, একটা ভালো ছেলেও ফেল করতে পারে, আবার একটা খারাপ, তার তুলনায় কম মেধাবী ছেলেও ভালো, সেটাই একমাত্র। তার তো ওয়ান ডে ম্যাচের মতো হয়ে গেল। কনসিস্টেন্ট কাকে ভালো ছেলে বলবো? যে কনসিস্টেন্টলি ভালো করে এসছে, পরীক্ষায় ভালো করেছে, পরীক্ষার থ্রাসটা তো আছে, তার ডিস্ট্রিবিউশন অফ মার্কসটা তো ইম্পর্টেন্ট। তুমি একেবারে ওই দিন পরীক্ষাটার উপর জোর দিচ্ছ কেন? সে তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, সে স্কুল মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে গ্র্যাজুয়েশন করেছে, এতগুলো পরীক্ষায় যে কনসিস্টেন্টলি ভালো করে, তার সেই মেধাটাকে তুমি খানিকটা ডিভ্যালুয়েশন করা হলো না? আমি অন্তত তাই মনে করি। একটা ছেলেকে কনসিস্টেন্টলি তখনই বলবো ভালো ছেলে, যখন সে কনসিস্টেন্টলি ভালো করে, লিখিত পরীক্ষায় ভালো করে, ইন্টারভিউ ভালো করে, তখনই তো সে সাকসেসফুল হয়। তুমি বলছো লিখিত পরীক্ষাটাই সব, ওয়েটটা কেন এখানে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে? এটা কোনো যুক্তি নেই। কোনো জায়গায় সাইকোলজির যদি ভালোভাবে সাইকো অ্যানালিসিস করা যায়, এটা জোর দেওয়ার একটা অজুহাত দেওয়ার মতো বা একটা কারণ তার সঙ্গে। যেমন ধরুন, এই স্কুল সার্ভিস কমিশন ওএমআর সিটগুলো রাখেনি, তাই তো? তারা নাকি কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল যে 1 বছর পরে ওএমআর সিটটা পুড়িয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, পিএসসিতে পরীক্ষা হয়, এসএসসিতে হয়, নিটে হয়, সব জায়গায় তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে এবং খাতাগুলো প্রিজার্ভ করা হয়। হঠাৎ এরকম একটা 1 বছর পরে ওএমআর সিট পুড়িয়ে দেওয়া, এই সিদ্ধান্ত নাই কী করে? আমি তো অবাক হয়ে যাই, কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করছে কী করে এই ধরনের রুল? তারাও তো একটা আছে যে গেজেট পাবলিকেশন করেছিল, তখন কেউ কেন আপত্তি? এগুলো তো অজুহাত মাত্র। এই নিয়মের ব্যাপারেও একটা সিদ্ধান্ত কোর্টের এইটা দেখা উচিত যে আরবিট্রারি সিদ্ধান্ত করা যায় না। 1, 2 নম্বর হচ্ছে, মানলাম যে ভলিউমটা এত বেশি সেটা সংরক্ষণ করা সম্ভব নয়। সেটাও যদি হয়, তাহলে তুমি ওএমআরের ডুপ্লিকেটটা রাখুনি কেন? সেটা তো একটা পেন ড্রাইভ লাগবে, তার বেশি তার কিছু লাগবে না। একটা পেন ড্রাইভ কতটুকু জায়গা নেয়, তো সেটুকু রাখা হলো না কেন? আমি তর্কের খাতিরে যদি বলি
যে ওই নিয়মটা করা হয়েছিল কারণ ফিজিক্যাল ওএমআরের ভলিউমটা এত বেশি, তার সংরক্ষণ করা খুব ডিফিকাল্ট, আমি অস্বীকার করব না, কারণ একটা আছে। তাই যদি হয় তাহলে তোমার যদি অনেস্টি থাকতো তাহলে তুমি ডুপ্লিকেট ওএমআরের যে মিরার ইমেজটা ছিল সেটা প্রিজার্ভ করলে না কেন? তার মানে প্রথমটা তুমি যেটা বলছো সংরক্ষণ করার অসুবিধার জন্য, সেটা তোমার কাছে অজুহাত দেখাচ্ছ তুমি, এর মধ্যে কোনো কারণ নেই বলে আমি মনে করি। অর্থাৎ একাধিক অজুহাত, এবং সেই অজুহাতের জন্যই এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলো। যাদের ওপর দায় তারা আপাতত কেউ জেলে, কেউ বা আবার জামিনে মুক্ত, কিন্তু যাদের ভবিষ্যৎ নষ্ট হলো তারা এই মুহূর্তে রাস্তায়, কেউ বা আবার তাদের হতাশায় নিমজ্জিত হয়ে কার্যত দিন গুনছে কবে সুন্দরভাবে পরীক্ষা হবে স্বচ্ছতার সাথে, তারপর আবার তারা পাশ করবে। তবে সেটা এখন দেখার বিষয় কতটুকু স্বচ্ছতা বজায় রাখতে পারে স্কুল সার্ভিস কমিশন।